আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি শফিক রায়হান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এক ঘরে হয়ে সরকারি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে মন্তব্য বেগম খালেদা জিয়ার। বললেন ৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে সঠিক করেছে বিএনপি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতের ঘোষণা। আন্দোলনের নামে স্কুল পোড়ালে তা প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রী। গার্মেন্টসের পরিবেশ উন্নয়নে এখনও অসন্তুষ্ট ইইউ, জানালেন উইলিয়াম হানা। আর বাণিজ্যমন্ত্রী বললেন পোশাক শিল্পে বিদেশিরা সবক দিচ্ছে। জঙ্গিবাদের নামে ইসলামকে হাইজ্যাক করতে দেওয়া হবে না, বললেন সফররত ওআইসি মহাসচিব। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না ৫ জানুয়ারি জনগণ তা দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ এক ঘরে হয়ে সরকারের বৈধতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে বেগম জিয়া বলেন, সময় থাকতে কথা না শুনলে সরকারকে চড়া মাশুল দিতে হবে। রবিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৯টি পদে জয়লাভ করে বিএনপিপন্থী আইনজীবীরা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নতুন কমিটির সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়া নবনির্বাচিত আইনজীবী নেতাদের শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ১৫৩ জনে তার প্রতিদ্বন্দ্বী পেল না, তাহলে কোথায় নির্বাচনটা হলো? যে ৫৭টা ভোট কেন্দ্রে 0 ভোট, কোনো ভোটই পড়ে নাই। আওয়ামী লীগ আজকে বলতে পারবে না যে ভোট কেন্দ্রে মানুষ গিয়েছে। জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে আমাদের আহ্বানে। বিএনপি নির্বাচনে না গিয়ে সঠিক কাজটি করেছে বলে মন্তব্য করেন বেগম জিয়া। আওয়ামী লীগ বলে আমরা নাকি ট্রেন মিস করেছি। আমি বলবো আপনারা যে ভুল ট্রেনে উঠেছেন এবং সেই ট্রেনটা আজকে জনগণ সেই ট্রেনে ওঠে নাই এবং সেই ট্রেনটা ডিরেল হয়ে পড়ে গিয়েছে। এখন এটাকে উঠাবার জন্য প্রয়োজন এদের এখন ক্রেন। সেই জন্য বলবো যে তারা বলে যে তারা নাকি কপালি, তারা নাকি কোথাকার লোক বলে কপালি, গোপালি হলে কপালি। তো কপাল এমন হায়রের কপাল মন্দ, তাই ট্রেন পড়ে গিয়েছে। এখন তাহলে গোপালী এখন ট্রেনে নয়, গোপালীকে এখন ক্রেনে টেনে তুলতে হবে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান ১৯ দলীয় জোট নেত্রী। আমরা বিদেশিদের ধর্ণা দেই না, ধর্ণা দিচ্ছে তারা। এখন বিভিন্ন জায়গায় দুধ পাঠাচ্ছে তাদের প্রতিনিয়ত তাদের স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু সব দেশ বলে দিয়েছে ওই দেশে কোনো নির্বাচন হয়নি, তোমার দেশে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না, কাজে এইটা কখনো বৈধ নয়। এর জন্যই এখন সবচেয়ে বেশি প্রয়োজন যে অতি দ্রুত একটা অবাধ সুষ্ঠু সকলের অংশগ্রহণের নির্বাচন। সময় থাকতে যদি না কথা শোনেন তাহলে কিন্তু তার জন্য পরবর্তীতে আপনাদেরকে আরো বেশি মাশুল দিতে হবে, কারণ জনগণ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। গ্যাস বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। কার স্বার্থে এগুলি বাড়ানো হচ্ছে? এই যে আওয়ামী লীগের লোকজন যাদেরকে কুইক রেন্টাল বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য এই দাম বাড়িয়ে জনগণের ঘাড়ের উপরে এই বোঝা চাপানো হচ্ছে। বিদ্যুতের দাম অনেক বাড়ানো হয়েছে, আর বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না। আমি এটার প্রতিবাদ করছি। আমি মনে করি জনগণের স্বার্থে এই বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য আমি আমার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। ঢাকা আইনজীবী সমিতির মতো ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের নির্বাচিত করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে ভবিষ্যতে কেউ স্কুল পোড়ালে সব শ্রেণী পেশার মানুষকে তা প্রতিহত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তাই শিক্ষকদের পেশাগত, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পদমর্যাদা ও বেতন বাড়ানোর বহু প্রত্যাশিত ঘোষণাও দেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করছি। প্রাথমিকভাবে এই ধাপটা এখন করলাম, কিন্তু আমার ইচ্ছা আরও বেশি আছে, সেটা হয়তো পর্যায়ক্রমিকভাবে আমরা করব। শেখ হাসিনা বলেন, গত 5 বছরে পাশের হার বেড়েছে, উন্নয়ন হয়েছে শিক্ষার মান। তবে নির্বাচন বানচাল করতে বিএনপি জামাতের স্কুলে আগুন দেয়া ও শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ছেলেরা বিপথে চলে যাবে, মানি লন্ডারিং করা শিখবে, ড্রাগ শিখবে, ছিনতাই শিখবে, সন্ত্রাস শিখবে, এটাই বোধহয় তাদের কাম্য। সেই জন্য স্কুলের উপরে তাদের আক্রমণ, ছাত্রছাত্রীদের উপর আক্রমণ। আমি আশা করি আগামীতে বোধহয় এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয়, সেই ক্ষেত্রে সকল শ্রেণী পেশা মানুষ সকলের সহযোগিতা আমরা চাই, যে যারা এই ধরনের ঘটনা ঘটাবেন তাদেরকে অন্তত বাধা দেওয়া, এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের কর্তব্য। আর্থিক সামর্থ্য হলে ভবিষ্যতে পুরো শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করার ইচ্ছার কথা জানান তিনি। পরে 2012 ও 13 সালে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের মাঝে সম্মাননাপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির অংশ না নেয়া মস্ত বড় রাজনৈতিক ভুল। বিএনপির নেতাকর্মীরাও তা গ্রহণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার সকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার জন্য আইন পরীক্ষা নিরীক্ষা করা হলেও শিগগিরই তা হবে এমনটা মনে করেন না বলে সাংবাদিকদের জানান সৈয়দ আশরাফ। উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দুধের স্বাদ ঘোলে মেটে না। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের উপস্থিতিতে আওয়ামী লীগ ও জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত নারী আসনে মহাজোটের পক্ষে 41 জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের 39 আর জাসদ ও ওয়ার্কার্স পার্টি থেকে 1 জন করে প্রার্থী রয়েছে। বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকেও 6 জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া নির্দলীয় জোটের পক্ষ থেকে 3 জন মনোনয়নপত্র জমা দেয়। শাহবাগ ও রমনা থানার 4টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 5 নেতার জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ সরকার পক্ষের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন। মামলার বাকি 4 জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির। নাশকতার মামলায় গত 20 জানুয়ারি তাদেরকে জামিন দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এদিকে রমনা থানার আরেকটি মামলায় মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও আমানুল্লাহ আমানকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রোববার এ আদেশ দেন। রানা প্লাজা ধ্বংসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশের সার্বিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় ইইউ মিশন প্রধান উইলিয়াম হানা। রবিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর সিডাপ মিলনায়তনে গার্মেন্টস শ্রমিকদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ অসন্তুষ্টির কথা জানান। তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠাবে বলেও জানান উইলিয়াম হানা। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ করেন ইইউ মিশন প্রধান। রানা প্লাজা ধসের পর কারখানায় পরিদর্শক নিয়োগ, শ্রমমান উন্নয়ন, তথ্য ভাণ্ডার তৈরি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব।
এদিকে পোশাক শিল্পের পরিবেশ উন্নয়নের নামে বিদেশিরা সবক দিচ্ছে বলে ক্ষোভ জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার বিজিএমইএ ভবনে পোশাক মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, পোশাক কারখানার ভবন ধসের ঘটনা বাংলাদেশেই প্রথম নয়, অন্য দেশেও ঘটে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিদেশিরা সবক দিচ্ছে বলে মন্তব্য তার। এদিকে বিদেশিদের নানা শর্ত ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে গিয়ে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা। অন্যদিকে গার্মেন্টস শিল্পের বিকাশে শিল্প মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্যাপেক্সপো মেলার সমাপনী দিনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক বাজারে এই শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মালিকদের আরও সচেতন হবার পরামর্শ দেন তিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ ও শ্রমিক অসন্তোষ যাতে কমানো যায় সেদিকেও নজর দিতে মালিকদের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির নবনিযুক্ত মহাসচিব আইয়াদ আমিন মাদানি। তিনি বলেছেন, সন্ত্রাসের নামে কাউকে ইসলাম হাইজ্যাক করতে দেয়া হবে না। 4 দিনের সফরে ঢাকায় এসে রবিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এবং পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করেন ওআইসি মহাসচিব আইয়াদ মাদানি। দেশের সর্বশেষ নির্বাচন, জঙ্গিবাদ, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওআইসি মহাসচিব বলেন, বাংলাদেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক ওআইসি তাদের সাথেই কাজ করবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ওআইসি মহাসচিবকে জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আজ 10ই মার্চ। 1971 সালের এই দিনে বিবৃতির মাধ্যমে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা অনিচ্ছাই আজ শেষ কথা। যারা মনে করেছিলেন শক্তির দাপটে আমাদের উপর তাদের মতামত চাপিয়ে দেবেন, বিশ্বের দরবারে তাদের চেহারা আজ নগ্ন হয়ে ধরা পড়েছে। বাংলাদেশের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শেখ মুজিবুর রহমান। এই দিনেই পূর্ব পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দৈনিক পাকিস্তান জনপ্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য পিপল। এদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে নিউ ইয়র্ক প্রবাসী পূর্ব পাকিস্তানের ছাত্ররা। নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে জানাবো। এখনো চিহ্নিত হয়নি বগুড়ার আদমদিঘি সোনালী ব্যাংকের টাকা লুটকারীরা, অব্যবস্থাপনাকেই দোষ দেন বিশেষজ্ঞরা। টানা 35 দিন পর আজ খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বগুড়ার আমদিঘি সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় ব্যাংকের গার্ড রুহুল আমিনকে নীলফামারীর পঞ্চপুকুর থেকে আটক করেছে পুলিশ। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 11 জনকে। এদিকে লুট হওয়া প্রায় 31 লাখ টাকার কোনো খোঁজ মেলেনি এখনো। সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় একের পর এক অঘটনের জন্য ব্যাংকটির সব পর্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনাকেই দুষছেন বিশেষজ্ঞরা। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিমের সহায়তায় বিস্তারিত নাসরিন গীতির রিপোর্টে। রাজনৈতিক যোগ সাজসে হলমার্ক বিসমিল্লার মতো বড় বড় অর্থ কেলেঙ্কারির পরে এখন শুরু হয়েছে সরাসরি দা শাবল দিয়ে মাটির নিচে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুটের প্রতিযোগিতা। কিশোরগঞ্জের পরে বগুড়ার আদমদিঘি এবার চোর নিতে পেরেছে 30,79,503 টাকা। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার আশপাশের ফার্নিচারের দোকানের মালিক কর্মচারী সহ ডাকাতির ঘটনায় এ পর্যন্ত 11 জনকে আটক করা হয়েছে। তবে এর চেয়ে বেশি অগ্রগতি নেই ঘটনার রহস্য উদ্ঘাটনে। সমস্যা হলো যে আমরা যে সুপারভিশন যেটা করা উচিত সেই সুপারভিশনটা প্রপারলি কোথাও করা হয় না। এ ঘটনায় নিরাপদ বোধ করছেন না ব্যাংকের গ্রাহকরা। বাইরে থেকে কোন ঘরে ভুল, কোন ঘরে টাকা, এটা তো সাধারণ লোক বলতে পারবো না, চোর ডাকাতে বলতে পারবো না। তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো ক্লু থাকতে হবে। ব্যাংকের বিল্ডিংটা অনেক পুরাতন,
এবং এলোমেলো অবস্থা। গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ ব্যাংক ডাকাতির পর সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়েছিল যেসব শাখা ভবনের নিচতলায় অবস্থিত সেগুলোকে সরিয়ে নেওয়া হবে। এবার অবশ্য মন্তব্যের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করা যায়নি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, কিশোরগঞ্জের চুরির ঘটনার পর সোনালী ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে প্রচুর শাখা থাকায় এজন্য আরও সময় দরকার বলেও মনে করেন তিনি। হলমার্ক চুরিটা আর এই সুড়ঙ্গপথের কিশোরগঞ্জ, এই দুইটাই সোনালী ব্যাংকের কিন্তু ইন্টারনাল সিস্টেম অফ কন্ট্রোলকে অনেক ইমপ্রুভ করেছে, অনেক ইমপ্রুভ করেছে। হলমার্ক এখন হওয়া বেশ কষ্টকর। তবে বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ ব্যবস্থাপনার জন্যই সোনালী ব্যাংক এখন চোর ডাকাতের লক্ষ্যবস্তু। সবকিছুই কিন্তু ঘুরে ফিরে সোনালী ব্যাংক কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং এটা ডেমনস্ট্রেট করছে যে সোনালী ব্যাংকের সর্বস্তরেই প্রশাসনিক দুর্বলতা প্রচণ্ডভাবে বিরাজমান। আমাদের ব্যাংকিং সিস্টেমের উপর কিন্তু জনগণের আস্থা কমে আসছে। এমন একটি সফল চুরি সারা দেশের অনেক চোরকে চুরির অনুপ্রেরণা যোগাতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নাসরিন গীতি, বাংলা ভিশন, ঢাকা। টঙ্গীর মিলগেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 15টি তুলার গুদাম, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 12:30টার দিকে তুলার গুদামে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। টঙ্গী সহ আশপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 4 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকাবাসীও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগ দেয়। ব্যবসায়ীরা জানিয়েছে, প্রতিটি গুদামে প্রায় 7 থেকে 10 লাখ টাকার মালামাল ছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে, তবে কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। টানা 35 দিন বন্ধ থাকার পর আজ খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো, তবে সান্ধ্যকালীন কোর্স নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে দ্রুত মিটছে না বিরাজমান সমস্যা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। এদিকে দোষীদের বাঁচাতেই গত 1 মাসেও তদন্ত কমিটি রিপোর্ট দেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। রাজশাহী থেকে জসিমউদ্দিনের ক্যামেরায় পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট। এরকম ত্রিমুখী সংঘর্ষের মুখেই গত 2রা ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে বাধে ত্রিমুখী সংঘর্ষ। আহত হয় সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় 400-রও বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে 6টি মামলা করে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ। গঠিত হয় তদন্ত কমিটি। পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণায় অটল শিক্ষার্থীরা। 10 তারিখে যে বিশ্ববিদ্যালয় খুলবে সেই 10 তারিখ থেকে আমাদের আন্দোলন কর্মসূচি পরিচালনা করব। অন্যদিকে এখন পর্যন্ত তদন্ত কমিটির কাজ শেষ না হওয়ায়ও চলছে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্রলীগের যারা গুলি করলো স্টুডেন্টদের উপরে, তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি এ পর্যন্ত। আমরা যতগুলো মামলা দেখছি, এটাই প্রমাণ করে যে তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে সেটা পক্ষপাত দুষ্ট। এটা কমিটিটা গঠন করেছে যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষে আসবে কিনা আমরা এই বিষয়ে সন্দিহান। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সময় লাগলেও সঠিকভাবেই চলছে তদন্ত কমিটির কাজ। তবে তারা কাজ করছেন এবং আন্তরিকতার সাথে এবং দ্রুততার সাথে তারা কাজ করছে। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ক্যাম্পাসে দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, সেই অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নিখোঁজ হবার 2 দিন পর মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশ দেখার দাবি করেছে ভিয়েতনামের নৌবাহিনী। তবে খুব স্পষ্ট করে কিছু দেখতে না পাওয়ায় সেটি বিমানটির ধ্বংসাবশেষ কিনা তা নিশ্চিত করা যায়নি। তাই নিখোঁজ বিমানটির সন্ধানে তল্লাশির আওতা আরও বাড়ানো হয়েছে। দক্ষিণ চীন সাগরের পাশাপাশি এখন তল্লাশি চলছে মালয়েশিয়ার পশ্চিম উপকূল সহ আশপাশের এলাকাগুলোতেও। বিধ্বস্ত হবার আগে বিমানটি কুয়ালালামপুরে ফিরে আসার চেষ্টা করেছিল। রাডার সিগন্যাল পরীক্ষা করে এমন তথ্য পাবার পরই তল্লাশির আওতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এদিকে এখনও বিমানটির কোনো সন্ধান বা ধ্বংসাবশেষ খোঁজ না পাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে নাকি ছিনতাই হয়েছে তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। অন্যদিকে খোয়া যাওয়া পাসপোর্ট ব্যবহার করে
কিভাবে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে দুজন যাত্রী বিমানে চড়ল তা খতিয়ে দেখছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। বিমানটিতে মোট 4 জন জাল পাসপোর্টধারী যাত্রী রয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রায় 250 যাত্রী নিয়ে গেল শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাবার পথে অদৃশ্য হয়ে যায় বিমানটি। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলতে চায় বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের ভুল ত্রুটি কাটিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে প্রস্তুত বাংলাদেশ দল। স্বাগতিক দল ইনজুরিতে পড়া তামিম, মাশরাফি, সোহাগ গাজীকে দলে রেখেই 16 মার্চ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বলেও জানান তিনি। জহিরুল ইসলামের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের হতাশা না কাটতেই দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। 2007 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর শটার ভার্সন ক্রিকেটে বলার মতো আর সাফল্য নেই টাইগারদের। এবার স্বাগতিক হিসেবে 16 মার্চ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ টাইগারদের। ওই ম্যাচে জয়ের উপরই নির্ভর করছে চূড়ান্ত পর্বে খেলা। এমন কঠিন পরীক্ষায় নামার আগে তামিম, মাশরাফি ও সোহাগ গাজীর ইনজুরিতে শঙ্কায় বাংলাদেশ, যদিও অধিনায়ক সেরা একাদশ নিয়ে মাঠে নামার প্রত্যাশা করছেন। আমাদের ফার্স্ট এবার টার্গেট তো অবভিয়াসলি থাকবে যে আমরা যেন ফার্স্ট রাউন্ডটা গেট থ্রু করি, আর তার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের ফার্স্ট ম্যাচ আছে আফগানিস্তানের সাথে, সো ওইটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করছি এবং তারপরও 2টা ম্যাচ আছে নেপাল আর হংকং। সো আমরা আশা করবো যে 3টা ম্যাচ যেন আমরা জিতে ফার্স্ট রাউন্ডটা কোয়ালিফাই করে, এবং ফার্স্ট রাউন্ডের পর থেকে ইনশাল্লাহ তারপরে ইটস এ ডিফারেন্ট গোল সেট করবো আমরা। ইনশাল্লাহ সবাই ফুললি ফিট হবে, মাশরাফি ভাই এবং তামিম সবাই প্র্যাকটিস করছে রেগুলার। গাজিও ইনশাল্লাহ ওর স্টিচেস আউট হয়ে গেছে, সো হোপফুলি ও কাল থেকে শুরু করবে দিবে। সো হোপফুলি আমাদের পুরো টিমটাকে আমরা পাবো ইনশাল্লাহ ফুললি ফিট। আর তারপর যদি আল্লাহ না করে কেউ ইনজুরি হয়ে যায়, এটা আসলে আমাদের উপরে না। এটা এশিয়া কাপে নবাগত আফগানিস্তানের কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অনুপ্রেরণা যোগাচ্ছে মুশফিকদের। টি-20 বিশ্বকাপে আফগানদের হারানোই প্রথম লক্ষ্য টাইগারদের। বা রিসেন্টলি আমরা যেই খেলেছি, আমার মনে হয় অ্যাজ এ টিম হিসেবে আমরা এখন হোপফুলি আমরা ইনশাল্লাহ সবাইকে ফুললি ফিট পাবো, এবং সেই দিক থেকে বলবো যে আমাদের স্ট্রেংথটাও একটু অন্যরকম হবে। সো সেই থেকে বলবো আমরা ইনশাল্লাহ অনেক কনফিডেন্ট যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলে আফগানিস্তানকে হারাতে পারবো। বিশ্বকাপে বাছাই পর্বে 16 মার্চ আফগানিস্তান, 18 তারিখে নেপাল ও 20 মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জহিরুল ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এক ঘরে হয়ে সরকারি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে মন্তব্য বেগম খালেদা জিয়া। বললেন 5 জানুয়ারি নির্বাচনের আগে সঠিক করেছে বিএনপি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা 2য় শ্রেণীতে উন্নীতের ঘোষণা। আন্দোলনের নামে স্কুল পোড়ালে তা প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রী। গার্মেন্টসের পরিবেশ উন্নয়নে এখনও অসন্তুষ্ট ইইউ, জানালেন উইলিয়াম হানা। আর বাণিজ্যমন্ত্রী বললেন পোশাক শিল্পে বিদেশিরা সবক দিচ্ছে। জঙ্গিবাদের নামে ইসলামকে হাইজ্যাক করতে দেওয়া হবে না, বললেন সফররত ওআইসি মহাসচিব। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।